চলো এখন রিসেন্ট ভিওস এক্সামিনেশনের যে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে তার আমরা যেটা কঠিন কঠিন অঙ্ক, ওই যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে একটা আলোচনা করি। দেখো বোর্ডে একটা অঙ্ক আসছে ফিজিক্সের অঙ্কটা, মৌলিক একক হিসাবে সময়কে ক্যাপিটাল টি, দেখা যাচ্ছে তো লেখা, চাপকে পি, ত্বরণকে এক্স গ্রহণ করা হলে তাহলে বলের এককে কীভাবে প্রকাশ করা যাবে। রিসেন্ট কোয়েশ্চেনটা দিয়েছে, হ্যাঁ, গুগল থেকে লিখবে প্র্যাকটিস সেটগুলো। দেখো T⁴ পি এক্স স্কোয়ার, বি অপশন আছে পি এক্স টু দি পাওয়ার -1 T⁴ -1, সি কে পি টু দি পাওয়ার -1 এক্স স্কোয়ার, আর পি এক্স টু দি পাওয়ার -2 এবং T⁴ -2। যারা ছোটোদের ফিজিক্স দেখছো তারা 7 স্টুডেন্টরা এটা করতে পারে, 8 তো করতেই হবে, নাহলে 9 এই পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। আর অনেক টাকার ব্যাপার আছে পরীক্ষাটাতে, বড় কথা টাকাটা না, কিন্তু টাকাটাও বড় কথা। তুমি 4 বছর টাকাটা পাবে, তাই তো? টোটাল 2 বছর, টোটাল কত টাকা? 12,000 টাকা, তাই না? মানে 48,000, প্রায় 50,000, প্রায় ছুঁই। তো সেই টাকাটা তুমি যেটা পাবে, সেই টাকাটা তোমার একটা অ্যাচিভমেন্ট, ভালো লাগবে। বিদ্যার দাম, বিদ্যার মূল্য, তুমি ওইটা তো আরও ভালো বই কিনবে, ভালো কাজে লাগাবে টাকাটা। তো টাকাটা উঠে যাক সবাই, তো ভালো করে একটু পড়াশোনা করতে হবে। আমরা মাঝে সময় 1 ঘন্টা করে যদি কেউ 8 থেকে দেয় এইসব পেছনে, তাহলে ও শিওর একদম। আর অ্যাডভান্স ফিজিক্সটাও শিখবে, সব থেকে বড়ো কথা শিক্ষার গুণগত মানটা অনেক বেরিয়ে যাবে। স্ট্যান্ডার্ড অঙ্ক আছে অনেক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির। হ্যাঁ, তারা ছোটোদের কেমিস্ট্রি, ছোটোদের বায়োলজি, ছোটোদের ফিজিক্স যারা আমার ইউটিউব থেকে ফলো করো, তাদের এই অঙ্কটা কঠিন মনে হবে না। প্র্যাকটিসটা করতে হবে, মানে এই ধাঁচটাই যেতে হবে। এইটাই বিএসসি নার্সিংও পড়ে, এটাই এএনএম, জিএনএমের ফিজিক্স, কেমিস্ট্রি। নিট পরীক্ষা তো এরকম টাইপের ফিজিক্সের অঙ্ক দেই, আমি দেখাই দেবো তোমাকে, প্রিভিয়াস ইয়ারে দিয়েছে এই টাইপের ফিজিক্স, কেমিস্ট্রি কোয়েশ্চেন দেই। তো এই কোয়েশ্চেনটা সবাই নিশ্চয়ই বুঝেছো, নিজে একটু সলভ করো, আশা করি সলভ করেছো। প্রতিটা অঙ্ক নিজে একটু সলভ করবে, তারপরে আমার সলভটা দেখবে। দেখো সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, তো সময়কে টি দ্বারা তো আমরা টি লিখি, সময়ের মাত্রা টি লিখি, জানি আমরা। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তো চাপটাকে তুমি বলেই লেখো এখন উপরে, আর ক্ষেত্রফলকে আমরা কি লিখি বলো? এল স্কোয়ার, বাহু স্কোয়ার। ক্ষেত্রফলের মাত্রা কি? এল স্কোয়ার। চাপের মাত্রা দিবই না, কারণ বলেরই তো প্রকাশ করতে বলছে, বলকে কি এককে প্রকাশ করবে, তাহলে বলটা বলেই থাক। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে বলো এবারে তুমি আর কি আছে এখানে? ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি আমরা? সময়কে টি দ্বারা, চাপ তো বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার লিখলাম, এল মানে তো লেন্থকে ইউজ করে। এলএমটি নিশ্চয়ই সবাই জানো, মাত্রা পড়িছে ছোটোদের ফিজিক্স ক্লাস দেখো, তাহলে বুঝবে। এল মানে লেন্থ, মাস মানে ভর, আর টি মানে সময়। এবারে এইটাকে প্রকাশ করছে L⁻² T⁻²। তাহলে এমন কিছু এগুলাকে বর্গ বা এটাকে ভাগ, এমন কিছু এই দুটার সঙ্গে গুণ ভাগ করতে হবে যাতে তলে এল স্কোয়ারটা কাটিয়ে যায়। তলে এল স্কোয়ারটা কেটে শুধু বলটা বাঁচে থাকে, বাকি সব যেমন কেটে যায়। তাহলে বলো কী করবে? তাহলে দেখো আমি যদি এইটাকে স্কোয়ার করে দিই আর এইটাকেও যদি স্কোয়ার করে দিই, এল স্কোয়ারটা তো কাটতে হবে ফার্স্টে, এল স্কোয়ারটা কাটতে হবে কি না, তবে তো বলটা বাঁচিয়ে থাকবে। শুধু বলকে বলছে কী দ্বারা প্রকাশ করবে, তাহলে বলো নিশ্চয়ই এই ত্বরণ যেটা আছে আমার, ত্বরণকে এক্স দ্বারা প্রকাশ করা আছে এখন এখানে, চাপকে কী দ্বারা প্রকাশ করা আছে? পি দ্বারা, আর সময়কে টি দ্বারা। তো আমি ত্বরণটা L⁻², রাফে এটা করবে, শর্টে খাটে রাফে, আর টিটা টি, আর চাপটা বল বাই ক্ষেত্রফল। তাহলে আমার এল স্কোয়ারটা কাটতে হবে, তাহলে বলো এইটাকে বর্গ করে দেওয়ার সুবিধা আছে। দেখো এইটা বর্গ করে দিলে এল স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, আর তাহলে চলে এলো কত? T⁻⁻4, আর এইখানে তো আমার টি আছে, তাহলে T⁻+4 আমি যদি এইখানে করতে পারি তাহলে ঠিকই আছে। তাহলে মূল রাশিগুলোকে বের করো, এটা T⁻4, চাপটা চাপেই থাকছে, আর এইটা কত হবে? x²। দেখো তাহলে তার মানে কি হচ্ছে? এল স্কোয়ার কাটা যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে বলটা পড়ে থাকছে, তাহলে নিশ্চয়ই এখানে কোন অপশানটা এটার সাথে মিলছে? T⁴P⁴, ফার্স্ট অপশানটা। বুঝতে পেরেছো সবাই? ব্রেনটাকে প্রেসার দাও, নিজে একটু ক্যালকুলেশন করো, তাহলে বুঝতে পেরে যাবে। সব বুঝান দেওয়া হবে না, বুঝতে তুমি বুঝে নেওয়াটাও তোমার কোয়ালিটি। বুঝিয়ে আমার যেমন ভালো টিচারের ট্যালেন্ট, ভালো টিচার হচ্ছে ছাত্রদের সহজভাবে বুঝিয়ে দেয়া, আর ছাত্রদের কাজ হচ্ছে সহজ করে বুঝে নেওয়া, ব্রেনটাকে প্রেসার দিয়ে। ঠিক আছে? তো দুজনেই যদি ঠিক থাকে তবেই পড়াটা সাকসেসফুল হয়। ওকে, চলো ভিওসি এক্সাম 2 বছরের অনেক টাকা পাওয়া যায়, 24,000। একটা ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করবে, পরীক্ষাটাও তো 9-এ পাওয়া যায় সুযোগ, এই সুযোগটা ছাড়বে না, সবাই পরীক্ষা দিবে। যারা ছোটোদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি দেখছো তারা এই পরীক্ষা একদম অবধারিত পাবে, আর অঙ্ক তো কোয়েশ্চেন ব্যাংক করলেই হবে। দেখো 2 নম্বর অঙ্ক, একজন ব্যক্তি 2 মিটার/সেকেন্ড গতিবেগে সমতল আয়নার দিকে আসছে। ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব যে হারে কমবে তা হলো 0 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, 4 মিটার/সেকেন্ড, 8 মিটার/সেকেন্ড। ক্লাস 8-এর বই থেকে কনসেপশন। দেখো আমি একটা ফিজিক্সের ছোটোদের আলো 1 ক্লাস দিয়েছি, আলো 1 দেখবে ক্লাসটা।
আলো 1 ক্লাসে এই উত্তরটা সলভ আছে, ঠিক আছে। দেখো এইখানে একটা ব্যক্তি আছে, হাঁদা ব্যক্তি, কেউ বসে আছে, ব্যক্তি আমি দেখতেই পারি না, তাও দেখো এই একটি ব্যক্তি বসে আছে, আর এই ব্যক্তির প্রতিবিম্ব এখানে আসছে, ধরো এটা পি পি ব্যক্তিটা, তাহলে আর প্রতিবিম্ব পি ড্যাশ আছে। আগেই বলেছি আয়না থেকে বস্তু দূরত্ব যত, আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব তত হয়, এটা অসৎ প্রতিবিম্ব। বলছে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে সমতল আয়নার দিকে আসছে, এইটা সমতল আয়নার দিকে আসছে বস্তুটা, লোকটা, তাহলে প্রতিবিম্বটা কত, মানে ইয়াদের মধ্যে প্রতিবিম্বের দূরত্বটা থেকে বস্তু দূরত্ব, আয়নার দূরত্ব বলা নাই, প্রতিবিম্ব দূরত্ব কতটুকু কমবে। শুনে রাখো, এ যদি যত বেগে আসে প্রতিবিম্বটা তত বেগে আসে আয়নার দিকে, কিন্তু ইয়ার সাপেক্ষে বলছি, ই যদি যত বেগে আসছে ইয়ার সাপেক্ষে দূরত্বটা বলা হচ্ছে, আয়নার সাপেক্ষে না। তাহলে আমরা জানি যে এক বস্তু থেকে যত দূরত্ব কমে প্রতিবিম্ব দূরত্ব তার দ্বিগুণ কমে। প্রতিবিম্ব দূরত্ব কিছু বলা না থাকলে ব্যক্তি থেকে ভাবতে হবে, আর যদি আয়না থেকে বলে তো ওটা কোশ্চেনে বলে দেবে, এখানে কোনো বলা নাই, বরঞ্চ এইটা বলে দিচ্ছে ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব। তাহলে ব্যক্তি আর প্রতিবিম্বের দূরত্ব কত কমবে। ই যদি 2 মিটার করে বস্তুটা যদি 2 মিটার করে ঢুকতে থাকে আয়নার দিকে, তাহলে বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব কত কমবে, এইটা আগাইলে তো প্রতিবিম্ব দূরত্ব কমবে, বুঝতে পারছো, তখন প্রতিবিম্বটা এখানে চলে আসবে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব তো কমে। বস্তু যত দর্পণের দিকে যায় প্রতিবিম্ব দূরত্ব তত কমে বস্তু আর প্রতিবিম্বের, তো এখানে ডবল কমবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা উত্তর হবে কোনটা, 4 মিটার পার সেকেন্ড। আরে সোজা কনসেপশন, ক্লাস 8-এর আলোতে আছে এটা। ওকে, ভিওসো এক্সাম 3 নম্বর অঙ্ক, 9 স্টুডেন্টরা দিতে পারছো। অ্যাডভান্স ফিজিক্স, অ্যাডভান্স কেমিস্ট্রি, অ্যাডভান্স বায়োলজি, কিছু কিছু সিম্পলও কোশ্চেন থাকে, সবগুলোই যে বিরাট স্ট্যান্ডার্ড থাকে সেটা না। 10-20% অঙ্ক স্ট্যান্ডার্ড থাকে, বাকিগুলো সহজ থাকে একদম। দেখো 3 নম্বর অঙ্কটা পড়ছি। 80 ডিগ্রি তাপমাত্রায় কিছু পরিমাণ তরল থেকে স্থির হারে তাপ বের করে নেওয়া হচ্ছে, নিম্নের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন লেখচিত্রটি সঠিক। লেখচিত্র ছবি আসছে, কোন লেখচিত্র, সময় সাপেক্ষে উষ্ণতা লেখচিত্র করা আছে প্রতিটাই। এইটা এক্স অক্ষটাকে সময় ভাববে তুমি, আর এইটাকে টেম্পারেচার ভাববে সবলাতেই। এটা সময়, এটা টেম্পারেচার, এটা ক্যাপিটাল টি দিচ্ছি সময়, স্মল টি টেম্পারেচার। দেখো তরল আছে 80 ডিগ্রি উষ্ণতার, তাহলে 80 ডিগ্রি উষ্ণতার একটা তরল আছে, ধরো এখানে 80 ডিগ্রি উষ্ণতা আছে, তরলটা জলই ভাবো না তুমি, 80 ডিগ্রি উষ্ণতায় জল থাকে, তো 80 ডিগ্রি উষ্ণতাতে জল তরল থাকে, 0-তে বরফ হয়, আর বরফের উষ্ণতা আরও কমতে পারে, -1 -2 হতে পারে, মানে বরফটা আরও ঠান্ডা, বেশি ঠান্ডা বরফ হবে, তোমার ফিলিংসে বেশি ঠান্ডা হবে, উষ্ণতা আরও কমবে, ঠিক আছে। তো তুমি সমহারে তাপ বার করছো, তাপ বার করলে উষ্ণতা কমবে না বাড়বে, উষ্ণতা কমবে। আরে তাপ, তুমি যদি তাপ বাই করে লাও কোনো বস্তু থেকে, তোমার উষ্ণতাটা কমবে, জুড়াবে বস্তুটা, ঠান্ডা হবে, শীতল হবে, তো সেইটাকে আমাদের ফিজিক্সের ভাষায় বলে উষ্ণতা কমবে। তোমার অনুভবে নেবে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, তাপ বাইর করছো, তো হবে না। জলটার 80 ডিগ্রি, এখন জলটা ধরো 80 ডিগ্রিতে জলটা তো গরম আছে, ফুটছে নাই, 100 ডিগ্রি জল ফুটে গরম আছে, তুমি তাপ বাইর করছো, জল ভাবে করো। তোমাকে বলেছি যে কোনো তরল দিয়ে কিছু পরিমাণ তরল, তো আমি জল ভাবছি তরলটাকে। তাহলে বলো, যত তুমি তাপ কমাবে তত উষ্ণতা কমতে থাকবে। দেখো এইটা তো দেখো, উষ্ণতা প্রথমে কমছে পরে বাড়িছে, প্রথমে কমছে পরে বাড়িছে, এটা হয় কোনো দিন? একবার কমার পর আর সময়ের সাপেক্ষে বাড়ে কোনো দিন? এইটা দেখো প্রথমেই বাড়িছে তাপ বাই করার পর, তারপরে একই থাকে, তারপরে আরও বাড়িছে, বাবা রে, এটা তো একদম পুরা মিথ্যা। এইটা দেখো তুমি, এটা বলছে সমান হারে বাড়িছে, কিন্তু অনেক কমে গেলার পর একবার বাড়িয়ে পরে আরও কমছে। কথাটা বুঝতে পারছো? কিছুক্ষণ একই থাকিবে, তারপরে বলছে কমিয়ে হারে বাড়িবে। তো সময়ের মানে সময় পিরাই গেলেও এটা ঘটবে কি, মানে সময়ের নিচে গ্রাফ দিয়ে আছে, মানে উষ্ণতা একদম এটা উষ্ণতা 0 ধরো, মাইনাসে চলে যাচ্ছে উষ্ণতা, কিছুক্ষণ একই থাকিবে, তারপর আবার কমবে। এখন আমি ওইটার দিকে যাচ্ছি না, শুনো, তরলটা তো নির্দিষ্ট করে বলা নাই কোনো, আর আমি সময় নিচের দিকে গ্রাফ মাইনাস টেম্পারেচারের দিকে আমি যাচ্ছি কেন, মাইনাস টেম্পারেচার, এইটাকেই তুমি মাইনাস টেম্পারেচার ভাবো, ঠিক আছে। এইটার মধ্যে কিছুটা মাইনাস টেম্পারেচার আছে, তাহলে টেম্পারেচার এইটা তো কমছেই, মাইনাসের দিকে যাইছেই, এই ছবিটা তো বাড়ছে। এমন তো নয় যে টেম্পারেচার 0-তে যেয়ে দাঁড়াই যাবে, তাহলে এইখানে টেম্পারেচারটা এটা তো কমছে, তাহলে তুমি কোন ছবিটা প্রপার হবে এইখানে? দেখো প্রথমে উষ্ণতা কম ছিল, এই ছবিটা আমি সঠিক করে দিচ্ছি, এই ছবিটাকেই উত্তর রাখবে তুমি। 0 ডিগ্রিতে এ দাঁড়াই গেছিল, 0 ডিগ্রিতে দাঁড়াই গেছিলো, যদি জল হয়, আর অন্য তরল হইলে যে কোনো উষ্ণতাতে দাঁড়াইতে পারে, ফিক্সড একবার, কঠিন হয়ে যেতে পারে, যে কোনো উষ্ণতাতে কঠিন হয়ে যেতে পারে, জল তো দিয়ে নেয়, তারপরে আরও উষ্ণতা কমবে, তাহলে সি এর উত্তরটা ঠিক হবে। প্রথমে উষ্ণতা কম ছিল, তারপরে একবার দাঁড়াই গেল, মানে কঠিন হয়ে গেছে তরলটা, কঠিন হয়ে গেলো, তো কিছুক্ষণ এবারে লিন তাপ পাবে অবস্থার পরিবর্তন হওয়ার জন্য, তাহলে কিছুক্ষণ উষ্ণতা একই থাকবে, তারপরে যখন কঠিনেরটারও তো উষ্ণতা কমবে। অনেকে এই উত্তরটা ভাবতে পারো, কিন্তু 0 ডিগ্রিতে কেন দাঁড়াবে? জল তো লয়, জল তো বলে না, আমি জল ভাবে করতে পারো, কিন্তু জল তো লয়, কেউ 15 ডিগ্রিতেও কঠিন হয়ে যেতে পারে,
80 ডিগ্রিতে তরল ছিল কিন্তু 15 ডিগ্রিতে কঠিন হয়ে যেতে পারে। ঠিক 15 ডিগ্রি কঠিন হওয়ার পর আরও উষ্ণতা কমছে হয়, কিছুক্ষণ তাহলে স্টেট আছে কেন, কিছুক্ষণ লিন তাপের জন্য উষ্ণতা কমছে না। লিন তাপ একটা এমন তাপ যেটা অবস্থার পরিবর্তন করে কিন্তু উষ্ণতার পরিবর্তন করে নাই, তাহলে সি গ্রাফটাতে গোল মেরেছবে। শোনো, তাপ বাড়ি করলে কখনোই বাড়ি ভাগ নাই, মানে এই দুটো ছবি একদম ফালতু দিয়েছে, এই দুটো ছবিতে তোমার কনফিউজ আছে, কিন্তু এইটা কেন করলাম নাই, এইটা ওরা বলতে দিয়েছে জিরোর পর কমবে, তাহলে আমি জিরোর পরেই কমবে কেমন তো লয়, কথার বুঝতেছ, মাইনাসও যাবে কিন্তু মাইনাসের পর কিছুক্ষণ স্থির থাকবে, তো মাইনাসের পরে স্থির থাকবে ভাবছি কি আমি প্লাসও তো স্থির থাকতে পারে, তাহলে সি উত্তরটা করাই বেটার। ওকে, দেখো 4 নম্বর অঙ্ক ভিওসু এক্সাম না, ক্লাস 9 চলছে। 0.5 গ্রাম পার ঘনসেমি ঘনত্ব বিশিষ্ট একটি কর্কের একটি টুকরোকে 8 গ্রাম পার ঘনসেমি ঘনত্বের একটি সংকর ধাতুর ধাতুখণ্ডের সাথে বাঁধা হলো। এই সংযুক্ত বস্তুটিকে কর্ক এবং ধাতুর জলে তারপরে ডুবানো হইল, লেখা কই, জলে ডুবানো হচ্ছে, তারপরে বস্তুটাকে জলে ডুবানো হচ্ছে, জলে ডুবানোর পর তোমরা নিজেরা লিখে নাও, সাথে বাঁধা হলো, ফির জলে ডুবানো হলো পুরা সিস্টেমটাকে। ওই সংযুক্ত বস্তুখণ্ডটিতে কর্ক এবং ধাতুর ভরের অনুপাত কত? ঠিক আছে, জলে ডুবানো হলে জলে নিমজ্জিত অবস্থায় ভাসছে বস্তুটা, বুঝতে পারছি। আমি অঙ্কটা কমপ্লিট বলে দিচ্ছি, একটু টুকা কম আছে। 0.5 গ্রাম পার ঘনসেমি ঘনত্ব বিশিষ্ট কর্কের একটি টুকরোকে 8 গ্রাম পার ঘনসেমি ঘনত্বের একটি সংকর ধাতুর বস্তুখণ্ডের সঙ্গে বাঁধা হলো, তারপর সমগ্র সিস্টেমটাকে জলে পুরা হলো, হ্যাঁ ধাতুখণ্ডের সঙ্গে বাঁধা হলো, সংযুক্ত বস্তুখণ্ডটি জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। কর্কটা ধাতুটা জয়েন্ট করেছি তো, তারপরে এটা ডুবেছি কিন্তু জলে নিমজ্জিত অবস্থায় ভাসছে। এই সংযুক্ত বস্তুখণ্ডটি কর্ক এবং ধাতুর ভরের অনুপাত কত? তারপর তোমার স্ক্রিনে যে 4টা অপশান এসেছে সেই 4টা অপশান কোনটা হবে শুনো। তার মানে একটা লাইন মিস্টেক হয়ে গিয়েছে, আমি বললাম বাঁধা হলো তারপর জলে নিমজ্জিত অবস্থায় ভাসছে, পুরো সিস্টেমটাকে জলে ডুবানো হয়েছে, তাহলে এটাকে আমি জল নিয়েছি, বোঝার চেষ্টা করো কি কি মিশাই হয়েছে। একটা কর্ক, এটা ধরো কর্ক, আর এটা নিচে আছে ধাতুখণ্ড, এটা ধাতু, কর্কটার সঙ্গে ধাতুটাকে বাঁধা আছে একসাথে। কর্কের ঘনত্ব দেওয়া আছে 0.5 গ্রাম পার ঘনসেমি, আর ধাতুখণ্ডটার ঘনত্ব দেওয়া আছে 8 গ্রাম পার ঘনসেমি, আর জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার ঘনসেমি। নিশ্চয়ই সবাই জানো জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘনসেমি, এটা সবাই জানো, জলের ঘনত্ব 1 হয় সিজিএস পদ্ধতিতে, পুরোটাই সিজিএস পদ্ধতি অঙ্ক চলছে। কোনো বস্তু যদি জলে নিমজ্জিত অবস্থায় ভাসে তার মানে অপসারিত তরলের আয়তন আর পুরা বস্তু দুটার মিলে আয়তন একই হবে, তবেই নিমজ্জিত অবস্থায় ভাসে, আর্কিমিডিসের ল, সবাই জানো নিশ্চয়ই ফিজিক্সটা। যতটা বস্তু তুমি ডুবানো হয়েছে যে সিস্টেমটা তার আয়তন যা, আর অপসারিত জল অপসারণ করে তো কিছুটা বস্তুটা তরলে ডুবাইলে সে অপসারিত তরলের আয়তন এবং ওজনটাও মানে ভরটাও কি থাকে, এইটা আর্কিমিডিস সূত্র। সম আয়তনের তরল অপসারণ করবে আর সমভরের তরল অপসারণ করবে। জল যদি হয় তাহলে সম পরিমাণ জল অপসারণ করবে, জলের ক্ষেত্রে একদম সম পরিমাণ হবে যেহেতু জলের ঘনত্ব 1। তাহলে বলছে এই কর্কটার আর এই বস্তুটার ভরের অনুপাত কত? তাহলে বলো কত জল অপসারণ করবে প্রথমে, অপসারিত জলের ভরটাই কত? অপসারিত জলের ভরটা হবে m1 + m2, আর আমি কর্কটার ভরটা ধরে নিচ্ছি মনে মনে m1, আর ধাতুটার ভর মনে রেখে ধরছি m2, তাহলে অপসারিত জলের ভর কত হবে m1 + m2। এই দুটা ভরের সমষ্টির পরিমাণ ভরও অপসারণ করবে, আর ব্যালেন্স হবে আয়তনটা, এই দুটার মিলে যে আয়তন হবে এই আয়তনটা সেম হবে জলের আয়তনটাও। তাহলে বলো ইয়ার আয়তন কত? ইয়ার ভর বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব সমান আয়তন হয় জানো, প্লাস এই ধাতুটার আয়তন কত 8 দিয়ে ভাগ করো সমান জলের আয়তন কত, এইটা জলেরও তো ভর ওই দুটার সমষ্টি ভরই হবে, মানে ওই দুটার যত ভর তত ভরই জল অপসারণ করে, আর্কিমিডিস বলে গেছে, বুঝতে পেরেছো? সম আয়তনের জল অপসারণ করে আর সম ভরেরও জল অপসারণ করে। তাহলে চলো m1 আর m2 অনুপাত বাইর করতে হবে, চলো 0.5 দিয়ে উঠাই দাও, তাহলে এখানে 10 করে দাও, বুঝতে পেরেছো? চলো ক্যালকুলেশন করো, এবার আর কিছু না, এক লাইন ক্যালকুলেশন সমাধান জানলে অঙ্ক শেষ। 40 লসাগু 8 × 10 = 80 m1 5 m2 সমান m1 + m2, এদিকে 1 আছে কিছু নেই ছাড়ো। চলো ক্যালকুলেশন করো, এদিকে 1 গুণ করো, তাহলে 80 m1, এইখান থেকে ক্যালকুলেশনটা আমি সোজা করছি, নিজের হাতে নিজে ক্যালকুলেশন করো, নিজের খাতায় করো, 5 m2 আর ওইদিকে 40 m1 + 40 m2। চলো 40 এদিকে বিয়োগ করো, 40 m1 সমাধান নিশ্চয়ই বুঝছো, ওইদিকে 5 বিয়োগ করলে 35 m2, তাহলে m1/m2 করো 35/40 হবে, m1/m2 সমান 35/40, 5 দিয়ে ভালো আছে 7 × 8, অপশান সি। রিপিট দাও অঙ্কটা, সবাই বুঝে যাবে, বুঝতে পেরেছো? বস্তুটার ভর ধরেছি m1 কর্কটার, আর ধাতুটার m2, তাহলে ব্যালেন্স কোনটা করতে হয়েছে, এই সমীকরণটা ফার্স্টে তোমাকে ভাবতে হবে, ব্যালেন্স কী করতে হয়েছে, আয়তন ব্যালেন্স করতে হয়েছে, আর দুটারই ভর কত ধরেছি m1 m2, তাহলে অপসারিত জলেরও ভর m1 + m2,
তাহলে অপসারিত জলের আয়তন হচ্ছে m1 + m2/1, ওটা ডাইন দিকে। আর বাঁ দিকে এই দুটার আয়তন সমষ্টি করে নিয়েছি, ইয়ার ভর বাই আয়তন, ওয়ারও ভর বাই আয়তন, ইয়ার ভর m1 আর m2 ধরেছি, আর m1 m2 তে বার করতে বলেছি। আর জলের তো নিজস্ব কোনো ভর নাই, অপসারিত জলের ভরটা কয় অপসারিত জল, টোটাল জলটা দেখছি না, যে বস্তুগুলা জলে নিমজ্জিত অবস্থায় ভাসছে, ফলে অপসারিত জলের আয়তন আর বস্তু দুটার মোট আয়তন সমান হবে। নিমজ্জিত অবস্থায় ভাসছে, নিমজ্জিত জলে ডুবে গেছে তারপর ভাসছে, মানে জলে ডুবে গেছে অথচ ভাসছে, তার মানে ব্যালেন্সে থাকে, এটা আমরা জানি। এটাতে ভাসনের শর্ত, যদি জলের থেকেও ভারী হয়ে যেত তাহলে ডুবে যেত, আর জলের থেকে হালকা হলে তো উপরে ভাসত, নিমজ্জিত হইতো না। এখানে নিমজ্জিত অবস্থায় ভাসলে এইটা হয়, নিমজ্জিত অবস্থায় ভাসলে বস্তু দুটার মোট ভর সমান অপসারিত জলের ভর হবেই, একদম গ্যারেন্টি। আর বস্তু দুটার মোট আয়তন আর অপসারিত জলের আয়তন তো সবসময় সমান হয়। ঠিক আছে, নিজেরা কনসেপশনটা লাও। এই অঙ্কটা স্ট্যান্ডার্ড বিএসসি নার্সিং, নিট পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স, অ্যাডভান্সেও পর্যন্ত অঙ্কটা যায়, খুব স্ট্যান্ডার্ড অঙ্ক। সেটা ভিওসো এক্সামেও দেই। এই ভিওসো এক্সামের এই 5-6টা অঙ্ক যারা করতে পারবে তারা একদম র্যাঙ্ক হয়ে যাবে। ওকে, চলো এবারে একটা স্মার্ট অঙ্ক 5 নম্বর ভিওসো এক্সামের জন্য 9 ক্লাস স্ট্যান্ডার্ড, মানে 11-এরও স্ট্যান্ডার্ড অঙ্ক দিচ্ছে। এটা তো নিট পরীক্ষায় পড়ে, এই স্ট্যান্ডার্ড অঙ্ক খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, বিএসসি নার্সিংয়েও প্রায় বছর পড়ে অঙ্কটা। উলম্বভাবে উপরের দিকে ইউ গতিবেগে নিক্ষিপ্ত একটি পাথর সর্বোচ্চ এইচ উচ্চতা লাভ করিল। একই বিন্দু থেকে উলম্বভাবে উপরের দিকে 2u গতিবেগে নিক্ষিপ্ত আরেকটি পাথর সর্বোচ্চ এইচ উচ্চতা লাভ করিল। ছোট এইচ এবং বড় এইচের মধ্যে রিলেশন কি? 4টা অপশান স্ক্রিনে আসছে। 2h সমান বড় এইচ, 3h সমান এইচ, 4h সমান এইচ, 5h সমান এইচ। সলভ করতে হবে সবাইকে। দেখো আমি অঙ্কটাকে একটু ছবি করছি, নিজেরা ট্রাই মারো, ভিডিও বন্ধ করে। যাদের হয়ে গেছে করা তারা আমার ভিডিওটা দেখো। দেখো এই বিন্দু থেকে একটা ইউ গতিবেগে একটা বস্তুকে আমি ছুড়িয়েছি, ইউ গতিবেগে, এটা এইচ উচ্চতা লাভ করেছে। নিশ্চয়ই এইখানে যে বস্তুটা একবার থামবে, তারপর আবার ঘুরে ওখানে পড়বে, সর্বোচ্চ যত উচ্চতা লাভ করবে। আমি একটা বস্তুকে উপর দিকে ছুড়েছি, সর্বোচ্চ যত উচ্চতা যাচ্ছে কোনো একটা বিন্দু থেকে, ফির একটা বেশি গতিবেগে ছুড়েছি অন্য একটা বস্তুকে 2u বেগে। প্রথমবার ইউ বেগে ছুড়েছিলাম উপরের দিকে, তারপরে 2u বেগে ছুড়েছিলাম। বলছে পরের বারে যে বেশি বেগে ছুড়েছি তো বেশি হেঁটে যাবে, তো উচ্চতার অনুপাতটা বের করতে বলেছি দুটা ক্ষেত্রে। দেখো পৃথিবী আগে জি বল দ্বারা টানে, সবসময় পৃথিবীর আমি এখানে অভিকর্ষজ ত্বরণটাকে জি ধরে নেবো মনে মনে। সূত্র সেই ভি স্কোয়ার সমান 9-এ আছে না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার -2gh। কেন মাইনাস হচ্ছে? কারণ জিটা নিচের দিকে কাজ করছে, জিকে সবসময় নেগেটিভ লিখতে হয়, -g। কথাটা বুঝতে পারছো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh হয়, আর 2as মনে হয় সূত্রটা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো উপর নিচের ক্ষেত্রে আমরা gh লাগাই, এসটাকে এইচ ভাবি আর এটাকে জি ভাবি। অভিকর্ষজ ত্বরণ, এমনিতে ত্বরণ হচ্ছে এ, কিন্তু এই ক্ষেত্রে আমরা জি লাগাই। সূত্রটা বুঝতে পারছি সবাই? চলো লাস্টে তো ভিটা 0 হচ্ছে, অন্তিম বেগ 0। তাহলে প্রথমে ইউ গতিবেগে ছুড়েছিলে, আর 2g আছে, আর এইটা এইচ হাইট। তাহলে বলো এইচের মানটা কত এসছে? ইউ স্কোয়ার বাই 2g প্রথমবারের ক্ষেত্রে, বুঝে গেলে? বলো তাহলে দ্বিতীয়বারের ক্ষেত্রে কত হবে? দ্বিতীয়বারের ক্ষেত্রে এইটাই তুমি বিকল্প রাখো, ওটা ক্যাপিটাল এইচ উঠছে হাইটটা, তাহলে ক্যাপিটাল এইচ সমান কত হবে? 2u স্কোয়ার বাই 2g। বুঝতে পারছো না? এটা যদি ইউ স্কোয়ার বাই 2g হয়, এটা 2u বলা আছে, 2u বেগে ছুড়িয়েছে দ্বিতীয় বস্তুটাকে, তাহলে কত হচ্ছে এখানে? 4u স্কোয়ার বাই 2g। বুঝে গেলে? তাহলে বলো এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে কত বাঁচে? এইচ বাই ছোট এইচ করো, বা ছোট এইচটাকে এদিকে করা আছে তো ছোট এইচটা করো, তাহলে এইচ বাই বড় এইচ করো। বলো ওইটো বাই এইটো, তাহলে ইউ স্কোয়ার বাই 2g, 4u স্কোয়ার বাই 2g। তাহলে 2g ক্যান্সেল, ইউ স্কোয়ারও ক্যান্সেল, তাহলে 1 এর 4 পড়ে থাকলো। তাহলে বলো এইদিকে 4টা গুণ হবে, আর এদিকে এইচটা চলে যাবে। তাহলে বলো এইচ সমান কত হচ্ছে? 4 ক্যাপিটাল এইচ। কত নম্বর অপশানে মিলছে? এটা 4h হোক, সরি এটা 4h সমান ক্যাপিটাল এইচ, 4h সমান ক্যাপিটাল এইচ। চলো অপশান নাম্বার সিটা মিলছে, আশা করি সবাই বুঝে গেছো। আর এই সূত্রটা তো সবাই জানো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। সমান্তরাল গেলে উপরে গেলে এইটাই 2gh করতে হয়, আর জিটা হামেশাই নেগেটিভ নিতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার -2gh নেবে। প্রথমবারে ছোট এইচ উঠেছিল ইউ গতিবেগে, পরের বারে 2a স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা হয়ে গেল। তার মানে সর্বোচ্চ উচ্চতা তুমি ডাইরেক্ট এই সূত্রটাও মাথায় রাখতে পারো, যে সর্বোচ্চ উচ্চতা সমান কত? ইউ স্কোয়ার বাই 2g। ইউ বেগে ছুড়লে ইউ স্কোয়ার বাই 2g হয়, আর 2u বেগে ছুড়লে 2 স্কোয়ার বাই 2g হবে। বাস, তারপরে ইয়াদের রিলেশন করার জন্য এইটাকে এটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ওইখানে ইউ স্কোয়ার কাটা গেল, জি কাটা গেল, 2g কাটা গেল, ইউ স্কোয়ারও কাটা গেল। তাহলে বাঁচে থাকছে স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ সমান 1/4। তাহলে 4 স্মল এইচ সমান ক্যাপিটাল এইচ। সি নম্বর অপশান। সবাই রিপিট করো এবং নিজে প্র্যাকটিস করো। ওকে, চলো 7 নম্বর অঙ্ক, কেমিস্ট্রি অঙ্ক, ভিওসো এক্সাম। যদি পরমাণু অক্টেটের পরিবর্তে সেপ্টেট পেতে ইচ্ছুক হয়, তাহলে সোডিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত যৌগের সংকেত কী হবে? NaO2, Na2O, NaO,
Na2O2। আমরা জানি অক্টেট পেতে মানে অষ্টক পূর্ণ, আর সেপ্টেট মানে সপ্তক পূর্ণ, মানে বাস্তবে পরমাণুগুলো সবাই অষ্টক পূর্ণ করতে চায়। প্রথম 20টা মৌল যাদের মুখস্থ আছে তারা সবাই ফ্যাসিলিটি পাবে এই অঙ্কটাতে ক্ষেত্রে। চলো আমার যেটুকু দরকার সেটুকু নিচ্ছি, প্রথম 20টা পুরোটা লিখে লাভ নাই। চলো আমি এখন নাইট্রোজেন থেকে শুরু করছি, নিশ্চয়ই সবাই জানো এটা। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো আমার এই অঙ্কটাতে কারবার আছে সোডিয়াম আর অক্সিজেন নিয়ে, তাই তো? আমি সিরিয়ালটা লিখছি না। নাইট্রোজেন 7 নম্বর মৌল সবাই জানো, অক্সিজেন 8 নম্বর মৌল, ছোটোদের কেমিস্ট্রি দেখো প্রথমেই জানে, আমার 5-এর স্টুডেন্টরা সবাই জানে। 7 নম্বরে নাইট্রোজেন, 8 নম্বরে অক্সিজেন, 9 নম্বরে ফ্লোরিন, নিয়ন 10 নম্বরে। এমনিতে নিয়নকে আমরা নিশ্চয় নিষ্ক্রিয় বলে জানি, তাই তো? নিয়ন নিষ্ক্রিয়। 10 2 10 18 36 84 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেন, রেডন 2 10 18 36 54 86 এগুলো নিষ্ক্রিয় বটে, এগুলো যোজ্যতে শূন্য হয়। আর সবাই নিকটতম নিষ্ক্রিয় মৌলগুলো সবাই কী চায়? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন কী চায়? নিয়নের কাঠামো দখল করতে চায়। সোডিয়াম, ম্যাগনেসিয়ামও চায় নিয়নের কাঠামো দখল করতে। আর নিয়নের লাস্ট কক্ষে ইলেকট্রন কী আছে? প্রথমে 2টা, তারপরে 8টা। সবাই লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চায়, ওইটাকেই অক্টেট পূর্ণ বলছে। বাস্তবে এটাই হয়। কিন্তু এই অঙ্কটি যিনি বানাইছেন সেই টিচার লিখছে যদি শর্টকাট করতে চায় অষ্টকের পরিবর্তন। কোনোদিন এমন হয় পৃথিবী হঠাৎ চেঞ্জ হয়ে যায় নিয়ম, অষ্টকের পরিবর্তনে যদি সপ্তক পূর্ণ করতে চায়, তাহলে সপ্তক কার হয়ে আছে বলো তো? এইখানের মধ্যে এই যে ছটি পরমাণু তোমাকে দিয়েছে, কার সপ্তক পূর্ণ আছে? ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস জানো তো? প্রথম কক্ষপথে 2টা, লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। বুঝতে পেরেছ? তাহলে এবারে তার মানে সেদিন ফ্লোরিনকে নিষ্ক্রিয় ধরা হবে সেদিন থেকে। প্রশ্নের মানে বুঝছো? তাহলে তখন এমনিতে সোডিয়ামের যোজ্যতা কত? সবার যোজ্যতাকে লাগে লিখি। এমনিতে যোজ্যতা কত? অক্সিজেনের 2, সোডিয়ামের 1। এইটা সংকেত তো বাচ্চা ছেলে লিখে দেবেন, আমি তো 4-এর ছেলেকে এটা প্র্যাকটিস করাই। সোডিয়ামের যোজ্যতা 1 আর অক্সিজেনের 2। এমনিতে সংকেত তো হইতো Na2O, আর তোমার জন্য রেখেও দিয়েছে Na2O টপিটা। তুমি মাইরাও না, ঘর আসো, নেগেটিভ খাবে। বুঝতে যে অষ্টক হইলে এটা সংকেত হইতে, অষ্টকের পরিবর্তে সপ্টেট মানে সপ্তক পূর্ণ হয়েছে। তাহলে সেক্ষেত্রে বলো ফ্লোরিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নিয়নের পরিবর্তে। বোঝার চেষ্টা করো, অঙ্কটা দুর্দান্ত অঙ্ক আছে। তাহলে সেই অঙ্কটার ক্ষেত্রে যদি এমনি হইতে বলছি, যদি ইনকেস, বাস্তবে এটা হয় না, তাহলে সেক্ষেত্রে কে নিষ্ক্রিয় হইতে? সেক্ষেত্রে ফ্লোরিন নিষ্ক্রিয় হইতে। কথাটা বুঝতেছো? ফ্লোরিন লাল কালিতে লিখতে হবে। তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হইতো? সেক্ষেত্রে সবুজ কালিতে করছে অ্যাজিউম। তাহলে সেক্ষেত্রে ফ্লোরিনের যোজ্যতা 0 হইতো, এমনিতে নিয়নের যোজ্যতা 0, কিন্তু সেক্ষেত্রে কার যোজ্যতা 0 হতো? ফ্লোরিনেরটা। তাহলে ফ্লোরিনের যদি 0 হয় তাহলে সোডিয়াম বাবা যে 2 হবে আর অক্সিজেনের 1 হয়ে যাবে। তখন সংকেতটি কী হবে? তখন অক্সিজেনের ব্যতিক্রম যোজ্যতা 1 এবং সোডিয়ামের ব্যতিক্রম যোজ্যতা 2। তখন সংকেতটি দাঁড়াবে Na2। মাথায় ঢুকছে অঙ্ক? Na2 অপশন নাম্বার 1। হেভি অঙ্ক তো। ভিওসও তুমি টাকা নিবে 24,000, তোমাকে তো অঙ্ক করতে হবে, ব্রেন কাটে একটু, ভাষা পড়তে হবে ঠিক করে। সবাই কমন সেন্স রাখো। আর প্রথম 20টা মৌল যদি নাই তো এই পরীক্ষায় ফিল আপ করারই দরকার নেই। তোমার যদি ওইসব যোজ্যতা পর্যন্ত সংকেত মঙ্কেত জেনারেলভাবে অষ্টকের নিয়মে যদি লিখতে না শিখেছো, তাহলে সপ্তকের নিয়মে তুমি তো বুঝে কাজ নেই। ওকে, ভালো থাকো সবাই। 7 নম্বর একটা মডার্ন ফিজিক্সের অঙ্ক দিচ্ছে। ভিওসও এক্সামে 9-এর পরীক্ষায় এই অঙ্কটা দেওয়া উচিত নয়, কিন্তু 9-এর স্টুডেন্টরা যদি অ্যাডভান্স 10টা না পড়ে রেখেছো তাহলে এই অঙ্কটা ছাড়িয়ে দিবে। দেখো, ভুল করলে তো নেগেটিভ 1 থাকে। তাহলে কিছু কিছু কম্পিটিশন পরীক্ষা এমন হয়, সবলা করার ট্যালেন্ট নয়, কিছু কিছু প্রশ্ন ছাড়ার ট্যালেন্ট, যেটা নেগেটিভ থাকে। কেউ যদি এটা মানে লটারি খেলে তাহলে ওর তো নেগেটিভ হবে, 3টা নেগেটিভ হওয়ার চান্স আছে, একটাতে পজিটিভ হওয়ার চান্স আছে। তো ভুলটাই সাধারণত হয়, অত সহজে ঠিকটা হবে না। তাহলে সেক্ষেত্রেও ও তোমার থেকে পেছাই গেল কেন বলো না? তুমি ছাড়িয়ে দিয়েছ, ফলে ওইটা তোমার করার মতনই হচ্ছে। চাকরি পরীক্ষায়, পিএসসি, মিসলেনিয়াস, রেলওয়ে, যে কোনো ইউপিএসসি পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন ছাড়াটাই ট্যালেন্ট, এটা বুঝতে হবে। যে তুমি ছাড়িয়ে দিচ্ছ প্রশ্নটা পারবো না, এটা বুঝতে শিখো। 6-7টা অঙ্ক এমনই থাকে, 6-7টা কোয়েশ্চেন এমনই থাকে, কেউ পারা উচিত নয় এবং ওই প্রশ্নগুলোর পেছনে দৌড়া উচিত নয়। তাহলে ভিওসও এক্সামিনেশনটা হচ্ছে 9 বেসিস। তাহলে 10-এর কোনো রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিচ্ছে তেজস্ক্রিয়তা থেকে, তো সেইটা আমি না পারাটাই কোনো ব্যাপার না পারলে ছেড়ে দেবো এইটা। কিন্তু এমন স্টুডেন্ট আছে 9টা পরোয়া করে না, ও 8-এ 9 পড়িছে, 9-এ 10 পড়িছে, এমন আছে অ্যাডভান্স, তারা এই অঙ্কটা পারে আছে এবং তাদের এই পরীক্ষায় র্যাঙ্কও আগে যাবে। নারী ছাড়ারও ট্যালেন্ট, মোট কথা হয় যদি 10টা পড়িছে তো করবে। এখন আমি প্র্যাকটিস করে দিচ্ছি, এখন তুমি বুঝতে পারবে বিক্রিয়াটা। দেখো, যখন 235 ভর সংখ্যা বিশিষ্ট একটি ইউরেনিয়ামের পরমাণুকে একটি দ্রুত গতিশীল নিউটন কণা দ্বারা আঘাত করা হলো, তখন যথাক্রমে পি এবং কিউ ভর সংখ্যার 2টি অপেক্ষাকৃত হালকা পরমাণু এবং দ্রুত গতিশীল নিউটন কণা মানে 3টি নিউটন কণা উৎপন্ন হয়। পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক হয়, এটা 3টা নিউটন হবে। হ্যাঁ,
3টা নিউটন কণা উৎপন্ন হবে। এইটা নিউক্লিয় বিভাজনের একটা বিক্রিয়া, ক্লাস 10-এর বইয়ে আছে, ঠিক আছে, এমন কোনো জটিল নেই জিনিসটা। তো দেখো আমি বিক্রিয়াটা সম্পূর্ণ লিখছি, দেখো এইটা হচ্ছে বিক্রিয়াটা, এই জায়গাটা আমি লিখছি, তুমি ধ্যান দিবে। হ্যাঁ, 92U232 235, 92U235কে আমি নিউটন দ্বারা আঘাত করছি, ওটা 0N1 লেখা হয়। তার ফলে উৎপন্ন হয় 56 বেরিয়াম 141, বেরিয়াম তৈরি হয় 141 ভর সংখ্যা, আর ক্রিপ্টন তৈরি হয় 39 ভরের। এই ক্রিপ্টনের ভর সংখ্যা কত? হিলিয়াম নিয়ন আর্গন, ক্রিপ্টন নিয়ন আর্গন, 2 10 18 36, তাহলে 36 ক্রিপ্টন তৈরি হয়, 36 ক্রিপ্টন তৈরি হয় 92 ভরের, আর সঙ্গে 3টা নিউটনও তৈরি হয়, যেটা দ্বারা আঘাত করা হয়েছে সেটাও 3টা তৈরি হয়। তাহলে দেখো এইটাতে তোমাদের বইয়ে দিয়েছে যথাক্রমে পি আর কিউ তৈরি হয়েছে, তাহলে কিউকে আমি চিনেই গেলাম তো কি বটে, এইটা ধরো তুমি পি আর এইটা ধরো কিউ তৈরি হয়েছে, তাহলে পি কিউ কে বটে? বেরিয়াম আর ক্রিপ্টন। ক্রিপ্টন চিহ্ন সি আর হয় না কে আর হয়? কে আরই হয়। তাহলে বেরিয়ামের ভর সংখ্যা কত? 141, আর ক্রিপ্টনের কত? 92। তার মানে পি এর ভর সংখ্যা কত হয়ে গেল? এটা তো আইসোটোপ, নিচটাই পারমাণবিক সংখ্যা লিখি, উপরটাই ভর সংখ্যা লিখি, ক্লাস 9-এ নিশ্চয়ই এই বিদ্যাগুলো জানা আছে। তাহলে এর ভর সংখ্যা কত? 141, আর কিউ এর ভর সংখ্যা কত? 92। এবার আমাকে বলেছে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক কি, তাহলে পি আর কিউর ভর সংখ্যাটা যোগ করে দাও, 141 আর 92, 3 9 4 3 233, তাহলে পি আর কিউর ভর সংখ্যা সম্পর্ক কি? 233 হচ্ছে, কারণ আমাকে একটা হালকা মৌলের ভর সংখ্যা পি বলেছে আর পরেরটার বলেছি কিউ, তাহলে পি এর মান নিশ্চয়ই একটা 141 আর কিউ এর মান 92। এই বিক্রিয়াটা যদি তোমার না জানা থাকে তাহলে এই অঙ্কটা করা সম্ভব নয়, বুঝতে পারছে? আর এইটা ক্লাস 10-এর সবাই জানে, ক্লাস 10-এর যারা মডার্ন ফিজিক্স পড়ে নিউক্লিয় বিভাজনের বিক্রিয়া এটা জানতেই হবে। 92U235 প্লাস 0N1 সমান 56 বেরিয়াম 141 প্লাস 36 ক্রিপ্টন 92 প্লাস 3টা নিউটন তৈরি হয়, যেটা দ্বারা আঘাত করেছ। তাহলে যে দুটা বস্তু তৈরি হয়েছে তাদের ভর সংখ্যা বলে দিয়েছে অঙ্কটাতে পি কিউ, অঙ্কটা বারবার পড়ো, পড়লেই বুঝতে পেরে যাবে। তাহলে পি কিউ, পি সমান হচ্ছে 141 আর কিউ সমান 92, তাহলে 233, তাহলে পি প্লাস কিউ সমান 233, অপশন নম্বর বি। অপশন নম্বর বিটা তুমি গোল মারিয়ে চলে আসবে। এই হচ্ছে অঙ্কটা। এই অঙ্কটা ক্লাস 9-এ যারা পর্যন্ত পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে ছাড়াটা ট্যালেন্ট, কোয়েশ্চেনটা ছেড়ে দিবে, নেগেটিভ হবে করে না, ওইটাই ট্যালেন্ট। যে একটা যা আগে মারি দিলাম তার মানে তুমি নেগেটিভই করবে, টেনশন নিও না, কম্পিটিশন পরীক্ষা নেগেটিভই হবে ওইটা, ছাড়াটাই ট্যালেন্ট। কিছু কিছু প্রশ্ন করাটা যেমন ট্যালেন্ট, কিছু কিছু প্রশ্ন ছাড়াটা ট্যালেন্ট, কারণ যারা আন্দারাক্কা করছে তারা আগের প্রশ্নের এক যাইছে, আগের জেলা ঠিক করে এলো তাদের এক যাইছে, আর তোমার তো আগের প্রশ্ন নাম্বারটা যায় নাই, তুমি করছো নাই তো নাম্বার তো যাইছে নাই, তার তো নাম্বার যাইছে, ফলে এটাও কম্পিটিশন, ছাড়াটাই ট্যালেন্ট, বুঝতে শিখবে এটা। ওকে, দেখো ভিএসও এক্সামিনেশনে একটা জীবনবিজ্ঞান কোয়েশ্চেন, শুনো জীবনবিজ্ঞানের অঙ্কগুলো ভিএসও এক্সামিনে মোটামুটি সোজা থাকে, ওইটা তোমরা পারবে, ওইটাতে স্কোরটা নেবে। কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির যেগুলো অঙ্ক আছে সেগুলো আমি এই ভিডিওতে অনেকগুলো দিলাম, যেগুলো ভালো ভালো কোয়েশ্চেন। ফিজিক্স কেমিস্ট্রিগুলো একটু ভালো করে পড়াশোনা করতে হবে, আর জীবনবিজ্ঞান অঙ্ক তোমার আটকেবে না, জীবনবিজ্ঞান অঙ্ক মোটামুটি হয়ে যাবে। তো একটা জীবনবিজ্ঞানের কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, এটাই এই টপিক্সটা লাট, আরও আমি কিছু অঙ্ক এবং ফিজিক্স কেমিস্ট্রি আরেকটা ক্লাস দেবো ভিএসও এক্সামিনেশনের, ঠিক আছে? এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আমি অবশ্যই দেবো। তো এই কোয়েশ্চেনটা দেখো, জীবনবিজ্ঞানের কোন বৈশিষ্ট্য দেখে তুমি বীজদ্বকে উপস্থিত প্রস্তর কোষগুলোকে মৃত বলে চিনে নেবে? প্রস্তর কোষ জানো কোথায় থাকে? প্রস্তর কোষ শুনো, স্কেলেরেন কাইমা আছে না, প্যারেন কাইমা, কোলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাইমা কলাগুলো মৃত হয়, সেইটারই স্ক্লেরাইড থাকে এক ধরনের, স্ক্লেরেন কাইমা তন্তু আর স্ক্লেরাইড। তো স্ক্লেরাইডগুলো খুব শক্ত হলেও এটাকে প্রস্তর কোষ বলে জীবনবিজ্ঞানে। উদ্ভিদ কলা পড়তে হবে তোমাকে, প্যারেন কাইমা, কোলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা নাম শুনেছো? স্ক্লেরেন কাইমার মধ্যে স্ক্লেরেন কাইমা তন্তু থাকে সুতার মতন, আর স্ক্লেরাইড থাকে ছোটো ছোটো। তো স্ক্লেরাইডগুলোকে প্রস্তর কোষ বলা হয়, নাশপাতি, আপেল এইসব ফলের বীজদ্বকে পাওয়া যায়। তো এখন প্রশ্নটা হচ্ছে, বুঝে ওগুলোকে মৃত বলে চিনবে কী করে, যেগুলো মরে গেছে চিনবে কী করে প্রস্তর কোষগুলোকে? প্রথমে বলছে এদের কোষপ্রাচীর পাতলা, কোষপ্রাচীর কোনোদিন পাতলাই হয় না কারো, প্রথমত কোষপ্রাচীর পুরো হয়, এটা হবে না। আকারে খুব ছোট, আকারে ছোট বড়োর সাথে মৃতর কী সঙ্গে? এবারে লাগছে দুটো অপশান, এদের দেখতে কাঁচি, সুতো বা দড়ির আঁশের মতো, এইটি হবে না, এটি স্ক্লেরেন কাইমা তন্তুগুলো থাকে, প্রস্তর কোষ থাকে না। কাঁচি, সুতা বা দড়ির মতো হতে পারে না, ওইলা স্ক্লেরেন কাইমা তন্তুগুলা কাঁচি, সুতা বা দড়ির মতন হয়। তাহলে প্রস্তর কোষগুলোকে স্ক্লেরাইড বলা হয়, এবং ওইটা মৃত বটে। তাহলে মৃত কোষে প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজম মানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। মৃত যদি কোষ হয়, কোষের মৃত অবস্থা কাকে চিহ্নিত করে? কোষের প্রোটোপ্লাজমটি অ্যাবসেন্ট থাকবে, প্রোটোপ্লাজম অ্যাবসেন্ট মানে সাইটোপ্লাজমও নাই, নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস নিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম। আশা করি সবাই বুঝছে। এই টাইপের জীবনবিজ্ঞান কোয়েশ্চেন থাকে, এই টাইপের জীবনবিজ্ঞান কোয়েশ্চেন বিএসসি নার্সিং নিট পরীক্ষা তো থাকে প্রচুর কোয়েশ্চেন সেট। যদি আমার কাছে প্র্যাকটিস করতে চাও, স্ট্যান্ডার্ড ফিজিক্স এবং স্ট্যান্ডার্ড কেমিস্ট্রি কোয়েশ্চেন প্র্যাকটিস সলভ হবে এই চ্যানেলে।
এবং এই চ্যানেলটা সবাই ফলো করো, অনেক উপকার হবে। যে কোনো ধরনের কম্পিটিশন পরীক্ষা, যত কম বিএসসি নার্সিং, নিট, এএনএম, জিএনএম বা আদার্স ভিওস এক্সামিনেশন, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যেগুলো অর্থনৈতিক মানে পয়সা আছে একটু, এমন আছে 4 বছর পয়সা পাওয়া যায় 1000 করে, সেই সব পরীক্ষা যারা ছাত্রছাত্রীরা মেধাবী ছাত্রছাত্রী তারা আমার সাথে যুক্ত থাকতে পারে এবং এই ধরনের বিভিন্ন টপিকস নিয়ে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রিরও কঠিন কঠিন কোয়েশ্চেন সলভ করবো আমরা, আমাদের সাথে প্র্যাকটিস করবে এবং প্রচুর অঙ্ক আমি কালেকশন করবো এবং একসাথে সব ভিডিও দেওয়া হবে এবং ছাত্রছাত্রীরা সবাই প্র্যাকটিস করবে, অনেক উপকার আসবে। ওকে।